শুভ সকাল বন্ধুরা। আজ হলো 24 জুলাই, 7 শ্রাবণ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাতাবাড়িতে গলাকাটা যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, 3 জনের বিরুদ্ধে মামলা। কাটিগড়ার সিদ্দিপুরে ঘোলা পানীয় জল নিয়ে ক্ষোভ, স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ, সংশ্লিষ্ট বিভাগের নীরবতা। শ্রীভূমি জেলায় জনগণনার সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ শুরু। দিল্লিতে পড়ুয়াদের মিছিলে পুলিশি দমনপীড়নের প্রতিবাদ সুপ্রিম কোর্টেও, প্রস্তাবনা পাঠ করলেন আইনজীবীরা। 27 দিনের অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রীদের আশ্বাসে সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি রাজনৈতিক নাটক, সংসদে শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা হোক, বললেন সাংসদ সুস্মিতা। নিট প্রশ্ন ফাঁস, তরুণদের ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেললে রেহাই নয়, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। বরাকে বন্যার আশঙ্কা, কাছাড় স্বাস্থ্য বিভাগের 24 ঘন্টার ফ্লাড কন্ট্রোল রুম, চালু বিশেষ হেল্পলাইন। আইন শৃঙ্খলা বজায় রাখতে 163 ধারা জারি হাইলাকান্দিতে। বিপদসীমার উপরেই কুশিয়ারা, কমছে জলস্তর, রবিবার পর্যন্ত জেলা জুড়ে হলুদ সতর্কতা। হাইলাকান্দির বিরোধী শিবিরে ধাক্কা, একসঙ্গে দল ছাড়লেন রাইজোর দলের 57 কর্মকর্তা। টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে গুয়াহাটি, সড়কে হাঁটু জল, ঘন্টার পর ঘন্টা যানজট, স্তব্ধ জনজীবন। 5 গ্রাম কাগজ কলের জমিতে বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব, 3000 কর্মসংস্থান। কমলাক্ষের প্রশ্নে 5 গ্রামে বিভিন্ন সংস্থাকে জমি বরাদ্দ করার তথ্য পেশ মন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হল, জল ছাড়ল নেপকো, উজানে পরিস্থিতি অবনতির আশঙ্কা। রাজ্যে অব্যাহত বন্যা বিভীষিকা, একাধিক জেলায় জারি হাই অ্যালার্ট, মৃত 47। মুখ্যমন্ত্রীকে ফোন উদ্বিগ্ন অমিত শাহের। এবারে শুনুন বিস্তারিত খবর। রাতাবাড়ি থানার অন্তর্গত চানমারি এলাকায় এক যুবকের গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম 29 বছর বয়সের শাহিদ হোসেন। জানা গেছে, বুধবার বিকেলে পরিচিত কয়েকজন যুবক ফোন করে শাহিদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং আঘাতের প্রকৃতি নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা ও অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী রাতাবাড়ি থানায় 3 জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা শাহিদ হোসেনকে বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তার মোবাইল ফোন ও বাইক নিখোঁজ রয়েছে। ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর সমজেলার ইনচার্জ আনসুল শর্মা এবং রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন বোরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। নিহতের বাবা মোহাম্মদ আলী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চোনামুড়ি ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তৎপরতা চালানো হচ্ছে। পরবর্তী খবরটি হল, বিপদসীমার উপরেই কুশিয়ারা, কমছে জলস্তর, রবিবার পর্যন্ত জেলা জুড়ে হলুদ সতর্কতা। দুদিনের উদ্বেগের পর অবশেষে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। শ্রীভূমি জেলার জীবনরেখা কুশিয়ারা নদীর জলস্তর এখনও বিপদসীমার উপরে থাকলেও ধীরে ধীরে কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত 9টার সরকারি বন্যা বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনই নিশ্চিত হতে রাজি নয় জেলা প্রশাসন। কারণ আগামী রবিবার পর্যন্ত শ্রীভূমি জেলা সহ বরাক উপত্যকায়
হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সরকারি বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত কুশিয়ারা নদীর জলস্তর ছিল 15.12 মিটার, যেখানে নদীর বিপদসীমা 14.94 মিটার, অর্থাৎ জলস্তর এখনও বিপদসীমার 0.18 মিটার উপরে রয়েছে। তবে গত কয়েক ঘন্টায় জলস্তর ক্রমশ হ্রাস পাওয়ায় কিছুটা আশার সঞ্চার হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা জলের চাপে কুশিয়ারা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে। এর ফলে শ্রীভূমি জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে কুশিয়ারা নদীর বিসর্জনঘাট এলাকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠায় প্রশাসনের দুশ্চিন্তা আরও বাড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসন আগেভাগেই সতর্কতা জারি করে এবং সংশ্লিষ্ট সমস্ত দফতরকে সর্বক্ষণ প্রস্তুত থাকার নির্দেশ দেয়। এদিকে আবহাওয়া দপ্তর আগামী রবিবার পর্যন্ত শ্রীভূমি জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা বহাল রেখেছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদীর জলস্তরের উঠানামা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরবর্তী খবরটি হল 27 দিনের অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রীদের আশ্বাসের সিদ্ধান্ত। দীর্ঘ 27 দিনের অনশন কর্মসূচি অবশেষে প্রত্যাহার করলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পানীয় গ্রহণ করে তিনি অনশন ভঙ্গ করেন। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি এংমো উপস্থিত ছিলেন। নিট প্রশ্নফাঁস বিতর্ক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সুরক্ষার দাবিতে ওয়াংচুক দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে আসছিলেন। শারীরিক অবস্থার অবনতি হয় তাকে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। বৈঠক শেষে সোনম ওয়াংচুক জানান, সরকারের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, সংসদে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ ও গঠনমূলক আলোচনা এবং আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানান। ওয়াংচুক আরও বলেন, দলমত নির্বিশেষে প্রায় 65 জন সাংসদ তাকে লিখিতভাবে অনশন প্রত্যাহারের আবেদন জানান। দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অবদান অব্যাহত রাখার আহ্বানও তারা জানান। সেই আবেদন এবং সরকারের আশ্বাসকে সম্মান জানিয়ে তিনি অনশন শেষ করার সিদ্ধান্ত নেন। সোনম ওয়াংচুক বলেন, দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থেই আমি এই আন্দোলনে নেমেছিলাম। সরকারের আশ্বাস এবং জনপ্রতিনিধিদের অনুরোধকে সম্মান জানিয়ে আমি অনশন প্রত্যাহার করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিট সংক্রান্ত আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হল, দিল্লিতে পড়ুয়াদের মিছিলে পুলিশি দমন পীড়নের প্রতিবাদ সুপ্রিম কোর্টেও, প্রস্তাবনা পাঠ করলেন আইনজীবীরা। নিট কেলেঙ্কারির প্রতিবাদে গত সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সংসদ চলো অভিযান করেছিলেন ছাত্র যুবরা। সেই মিছিলে দিল্লি পুলিশের বিরুদ্ধে পড়ুয়াদের উপর নির্মমভাবে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ উঠেছে। এই পুলিশি দমন পীড়নের প্রতিবাদে এবার সরব হলেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। শীর্ষ আদালত চত্বরে সম্মিলিতভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তারা। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। ইন্দিরা জয়সিং সহ বেশ কয়েকজন আইনজীবী এই কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর 1:15 নাগাদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। প্রবীণ আইনজীবী ইন্দিরা অনুরোধ করেছিলেন, এই কর্মসূচিতে কেউ যেন রাজনৈতিক বা উস্কানিমূলক স্লোগান না দেন। বুধবার রাতেই এই কর্মসূচির কথা এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল। একটি পোস্টার সমাজ মাধ্যমে পোস্ট করে লেখা হয়, গণতন্ত্র বাঁচান, সংবিধান বাঁচান। ঘটনাচক্রে বুধবার রাতেও যন্তর মন্তরে পড়ুয়াদের পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিল্লি পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে আগেই বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।
পরবর্তী খবরটি হল, নিট প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, এ বিষয়ে আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে। তিনি আরও বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা সিনেমিনি খেলার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেন্দ্র সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা পুনঃ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। এদিকে আন্দোলনকারীদের অন্যতম দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে এ বিষয়ে এখনও সরকারের তরফে কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। ফলে আজকের মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্র কী সিদ্ধান্ত বা নতুন পদক্ষেপ ঘোষণা করে সেদিকেই নজর রয়েছে দেশ জুড়ে। পরবর্তী খবরটি হল, বিজেপির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে খারিজ করে দিয়ে একে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেছেন। তার দাবি, বিরোধীদের এই অবস্থান দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত সংস্কারের উদ্দেশ্যে নয়। নিট পরীক্ষাকে ঘিরে বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিবাদের প্রসঙ্গে সুস্মিতা দেব বলেন, দায়িত্বশীল বিরোধী দলের উচিত পদত্যাগের দাবি তোলার পরিবর্তে সংসদে গঠনমূলক আলোচনা এবং শিক্ষানীতির সংস্কার নিয়ে মতামত তুলে ধরা। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধী জোটের রাজনৈতিক অবস্থান মাত্র। যদি তারা সত্যি শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয় এবং সংস্কার চায় তাহলে বিষয়টি নিয়ে সংসদে আলোচনায় অংশগ্রহণ করা উচিত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করে সুস্মিতা দেব বলেন, নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরাজিত করতে না পেরে এখন তারা জেন জেড ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর শিক্ষা সংস্কার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি সংসদে তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার কথায়, রাহুল গান্ধী কী ধরনের শিক্ষা সংস্কার চান তা সংসদে স্পষ্টভাবে জানানো উচিত। ছাত্ররা বাইরে প্রতিবাদ করতে পারে, কিন্তু আপনি বিরোধী দলনেতা, আপনার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি দেশের সামনে তুলে ধরুন, আমরা তা শুনতে চাই। সুস্মিতা দেব আরও বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জনস্বার্থের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার ভাষায়, পদত্যাগের দাবি মূলত অহংকার প্রসূত রাজনৈতিক লড়াই, এর বেশি কিছু নয়। পরবর্তী খবরটি হল, বড়সড় ধাক্কা খেল হাইলাকান্দির বিরোধী শিবির। একযোগে দল ছাড়লেন রাইজোর দলের 57 পদাধিকারী। পদত্যাগীদের মধ্যে রয়েছেন জেলা সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া। বৃহস্পতিবার জেলা সভাপতির নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের দল ছাড়ার কথা জানিয়েছেন রাইজোর দলের কার্যকর্তারা। অবশ্য রাইজোর দলের পদত্যাগীরা ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন বলে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া বলেন, গত 3 বছর ধরে তিনি আন্তরিকতার সঙ্গে রাইজোর দলের হয়ে কাজ করেছেন। এই সময়কালে দলের জেলা সভাপতি হিসেবে তিনি জনগণের বিপুল সমর্থন পেয়েছেন। হাইলাকান্দি জেলায় দল তার নেতৃত্বে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনের সময় তারা জনগণের বিপুল সমর্থন পেয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন বড়ভূইয়া। তবে সব কিছুর পর তিনি ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন বলে জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।